হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। गुड मॉर्निंग। अभी है सुबह का 4:30 AM और मेरे को यहाँ पे देखिए क्या मिल गया, नेफी का कोई तो दोस्त। पता नहीं, डॉग्स के साथ मेरी एक अलग ही बॉन्ड है। आ जाते हैं सब सुबह सुबह, कभी भी कहीं पे भी देखे मेरे को। तो बस अभी हम निकल रहे हैं सफारी के लिए। आज हमारे सफारी करहांडला गेट से है। এখন প্রায় সকাল 4:30 বাজতে চলেছে আর আমরা বেরিয়ে পড়ছি কারহানলা গেটের উদ্দেশ্যে। আমাদের সাফারি সকাল 5:30 থেকে, বাট এই স্যান্ডি হোমস্টে যেখানে আমরা আছি সেটা থেকে কারহানলা গেটের দূরত্ব প্রায় 22 কিলোমিটার, আর সময় লাগবে যেতে গুগল ম্যাপের হিসাবে প্রায় 45 মিনিট। রাস্তাও মাঝে মাঝে বেশ খারাপ, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। কারহানলা গেটটা হলো এই উমরেদ কারহানলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেট, আর এটা কোর জঙ্গলের গেটও। গোথেনগাঁও যেখান থেকে আমাদের বিকেলে সাফারি আছে সেটাও একটা কোর গেট, আর আমরা কাল যেখানে গেছিলাম পাউনি সেটা বাফার গেট। এটা হলো কারহানলা ভিলেজের এন্ট্রি। এখান দিয়ে ঢুকে এই পুরো ভিলেজটা পার করে গেলেই তবেই আমরা পৌঁছাবো কারহানলা গেটের কাছে। তো চলুন, প্রায় চলে এসেছি, গিয়ে দেখা যাক আজ কারহানলায় কি আছে আমাদের জন্য। फाइनली हम पहुंच गए गेट पे। यह है करहांडला गेट। ये बेसिकली जो उमरेद करहांडला वाइल्ड लाइफ सेंचुरी है उसका कोर गेट है, और अभी कोर गेट के उधर गेट का काम चल रहा है, तो शायद जिप्सीज कहीं और से अंदर जा रहे हैं। तो लेट्स सी कब तक होता है, बिकॉज हम थोड़ा लेट ही आए हैं। तो देखी कখন হয়, কারণ কারহানলা গেটে ভিড়ও প্রচুর আছে, আর আমরাও একটু লেট এসেছি। আমরা একদম .5:30 পৌঁছেছি, তো রিসিপ্ট বানিয়ে একটু তো টাইম লাগবে যেতে। আজ কারহানলা গেটে খুবই ভিড় ছিল, আর রিসিপ্ট বানিয়ে জঙ্গলে ঢুকতে বেশ খানিকটা সময় চলে গেল। জঙ্গলে ঢুকেই আমরা খবর পেলাম যে এখানকার ফেমাস টাইগ্রেস এক্স মার্ককে দেখা গেছে। এক্স পার্কে দেখা যাওয়ার খবর পেতেই আমাদের জিপসি সেই দিকেই ছুটলো, আর যে জায়গায় এক্স মার্ককে দেখা গিয়েছিল সেখানে এসে আমরা অপেক্ষা করতে থাকলাম। বাঘের জন্য জঙ্গলে অপেক্ষা করাটা আমার জন্য সব সময় রোমাঞ্চকর। শান্ত জঙ্গলে পাখির কিচিরমিচিরের মধ্যে ডিয়ারের এই অ্যালার্ম কল একটা অন্য রকম অনুভূতির সৃষ্টি করে, একদম অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি। যারা জঙ্গল ঘুরতে ভালোবাসেন তারাই এই অনুভূতির মানে বুঝতে পারবেন। অনেকক্ষণ এখানে ওয়েট করার পরে আমরা লেকের ধারে চলে এলাম। এইখানে এই যে ছোট্ট ভূখণ্ডটা ওপাশে দেখছেন, ওখানেই এক্স মার্ক রয়েছে তার বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, এক্স মার্কের কাছে বর্তমানে 4টে ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, আর সেই বাচ্চাদেরকে নিয়ে এখন সে এইখানেই থাকছে। কারণ চারপাশে জল, আর মাঝখানের এই ছোট্ট স্থলভাগটা তার বাচ্চাদের জন্য খুবই সেফ আর একটা সিকিউর জায়গা। অনেকক্ষণ এখানে ওয়েট করার পরেও আমরা তার এক ঝলক দেখতে পেলাম না। গাইড দাদার প্ল্যান অনুসারে আমরা লেকের আরেকটা দিকে এসে দাঁড়ালাম, কিন্তু না, এখান থেকেও তাকে দেখা গেল না। আর গাইড দাদাও বললেন যে এক্স মার্ক অনেকক্ষণ বাদে তার বাচ্চাদের কাছে গেছে, তাই এত তাড়াতাড়ি তাকে দেখতে পাওয়াটা বেশ মুশকিল। তাই সময় নষ্ট না করে আমরা জঙ্গল ঘুরতে বেরিয়ে পড়লাম। জঙ্গল মানে তো শুধু বাঘ দেখা নয় বলুন, আর যারা জঙ্গল ভালোবাসেন তারা বুঝবেন যে জঙ্গল ঘোরাটা একটা নেশার মতো। বিভিন্ন রকম পশুকে, পাখিকে তাদের নিজস্ব পরিবেশে দেখাটা একটা অদ্ভুত আনন্দ। তাদের সাথে প্রকৃতির যে আদান প্রদান, তাদের নিজেদের মধ্যে যে আদান প্রদান, তার মধ্যে একটা অদ্ভুত মাধুর্য আছে, আর সেই মাধুর্যটাকে শুধু বাঘ দেখতে না পাওয়ার দুঃখ নিয়ে নষ্ট করা উচিত না। এখন আমরা সাফারি থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু আজকে এত গরম যে গাড়ি স্টার্ট করার আগে সবাই ভাবলাম গেটের সামনের এই ছোট্ট দোকানটা থেকে একটু লেবুর শরবত খেয়ে নিই। তাই আন্টির কাছে আগেই লেবুর শরবতের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখন আমরা সেদিকেই যাচ্ছি।
বাট কারুর কারুর বাঘ দেখতে না পাওয়াতে বেশ মন খারাপ। সবাই তো আর একরকম ভাবে জঙ্গলকে চায় না, এক একজনের এক এক রকম এক্সপেকটেশনস থাকে। তো চলুন দেখি বাঘ দেখতে না পাওয়া নিয়ে আর জঙ্গল ঘোরা নিয়ে সবার কিরকম মতামত। ইস কি দুঃখ দুঃখ মুখ, কেউ বাঘ দেখতে পায়নি আজকে। তোমার তো মাথা শুধু পেছনটাই তুলবো, কারণ তুমি তো মুখ দেখাতে চাও না। কি তুমি ঘুমালে? ইস কত করে নিল? 150। তো কাঠহান্ডলা থেকে সাফারি করে আমরা চলে এসেছি, বাট আজকে আমাদের লাক ভালো ছিল না, কোনো টাইগার সাইটিং হয়নি। এই ওয়েদারে টাইগার সাইটিং না হওয়াটা খুবই একটা আনকমন ব্যাপার, বাট কিছু করার নেই, ভাগ্যে ছিল না। तो काठहांडला में सफारी हो गया और अभी हम ब्रेकफास्ट करेंगे और फिर हमारे शाम का सफारी है गौथन गांव में। हम ये जो होम स्टे में रुके हैं ना, सैंडी होम स्टे, इसके एकदम पास में है, 7 मिनट लगता है, लगभग 2.5 किलोमीटर है यहाँ से। तो वो तो 3 बजे से सफारी है, सो विल लीव अराउंड 2:30 2:45 ऐसा कुछ। तो चलिए ब्रेकफास्ट के उधर देखते हैं आज क्या है। ऐसे भी हमने कल रात को ही बोल दिया था कि हम सबको पूरी सब्जी खाना है, कि घर पे तो सब लोग कुछ ना कुछ हेल्दी खाते हैं। तो बेंगली का मतलब लुची तरकारी ওটা তো পাওয়া যাবে না, पूरी सब्जी দিয়ে কাজ চালাতে হবে। जी का ब्रेकफास्ट तो हो गया, पर ওটাই কথা বলতে বলতে আর ব্রেকফাস্টের ভিডিও করা হয়নি। দুপুরবেলা আজকে আমরা খুব সিম্পল লাঞ্চ অর্ডার করেছি। তো ব্যাস এখন ফ্রেশন আপ হয়ে একটু রেস্ট করে নিই। দেখা যাক বিকেলবেলা আমাদের সাফারি বুকড আছে গৌথানগাঁওয়ে, তো এখানে গেট একদম কাছে যা বললাম, দেখা যাক টাইগার পাওয়া যায় কি পাওয়া যায় না। এতক্ষণ সবাই ঘুমাচ্ছিল, এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখান থেকে গেট বেশি দূর নয়, বাট আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, তো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে লাঞ্চ করতে যাচ্ছি। এখানে ভীষণ রোদ, প্রচন্ড গরম আজকে। এখানে এখন প্রচন্ড গরম, আর তার সাথে এই ডাইনিং এরিয়াটাও সেমি ওপেন, তাই এই সবুজ পর্দাগুলো সেই গরম থেকে বাঁচার জন্য একটু ব্যবস্থা আর কি। কিন্তু একটু বাদেই প্রচন্ড বৃষ্টি দেখাচ্ছে। এই সময়টায় জঙ্গলে এরকমই হয়, সকাল থেকে থাকে প্রচন্ড রোদ্দুর আর তারপরেই শুরু হয় বৃষ্টি বিকেল হলে। আজকে লাঞ্চটা খুব সিম্পল, লাঞ্চে আছে আলু জিরা, তার সাথে আছে রুটি, আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম ডাল আর রাইস, আর সাথে একটু লেবু আর পেঁয়াজ। কথা বলতে বলতে ডালও চলে এসেছে। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি, কারণ এখন আবার জঙ্গলে যেতে হবে। তো এখন আমরা যাচ্ছি থার্ড সাফারির জন্য, যেটা হলো গৌথানগাঁও গেট থেকে। আমরা সবাই রেডি, বাট আকাশ আজকেও মেঘলা, কালকেও আমরা সন্ধ্যাবেলা সাফারিতে ভিজেছিলাম। तो आज भी लग रहा है कि शाम के सफारी में हम भीगने वाले हैं। देखते हैं गौथनगांव में क्या मिलता है। আরেকটা শোকা কলা পেয়ে গেছি। वेरी गुड, एंजॉय। তো মেঘ ডাকা শুরু, বাঘ আসা শুরু হবে কিনা জানি না, মেঘ তো ডাকতে শুরু করলো। আমরা যেই গেটের দিকে এগোচ্ছি মেঘ ডাকতে শুরু করে দিয়েছি। দেখে মনে হচ্ছে আমরা পিকনিকে যাচ্ছি। দেখো দুজনের হাতে দুটো পিকনিক বাস্কেট, তাও অর্ণব ক্যামেরাটা নিয়েছে বলে বোঝা গেল যে না আরো কোনো ইন্টেনশন আছে লাইফে। দাও এবার তুমি হালকা ক্যামেরা নিয়ে নাচতে নাচতে যাও আজকে। হালকা মোটেই নয়, ওইটাই এর মতো। না না, বডিটা তো ভারী অবশ্যই ক্যামেরাটার। অর্ণব আজকে মানে একটা আলাদা লেভেলের একটা, অর্ণব আজকে মানে আজকে কেত মারবে অর্ণব। কেত মারার কিছুই না। नहीं ना, ये आंटी लास्ट टाइम खूब पानी बोतल করে কান্নাকাটি করছে। ক্যাপটা দিয়ে দে, সব উল্টে দিয়ে দেবো। এই ক্যাপ ও ক্যাপ। এখন আমাদের গৌথানগাঁও গেট থেকে সাফারি শুরু হলো। আগের বছর এই গেট খুব ফেমাস হয়েছিল টাইগ্রেস F2 আর তার 5টা বাচ্চার একসাথে সাইটিং এর জন্য। দিক দিক থেকে মানুষ ছুটে এসেছিলেন সেই মুহূর্তকে একবার ক্যামেরা বন্দি করতে বা একবার চোখের দেখা দেখতে, বাট যে কোনো কারণেই হোক সেই সুযোগ আমার হয়ে ওঠেনি। তারপরে অবশ্য আমি গৌথানগাঁও এসেছি,
F2 টাইগ্রেসকে হেড অন জিপসির সামনে চলতেও দেখেছি, তাকে ক্যামেরা বন্দিও করেছি, কিন্তু তাকে বাচ্চাদের সাথে না দেখতে পাওয়ার দুঃখ রয়েই গেছে। কিন্তু জঙ্গলে এসেই একটা খুশির খবর পেলাম যে F2-র আবার 4টে বাচ্চা হয়েছে। এখনই না হোক, কিছুদিন বাদেই F2-কে আবার তার বাচ্চাদের সাথে দেখতে পাওয়া যাবে, আর এবার সেই সুযোগ আমি আর হাতছাড়া করব না। এখন আমরা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি সেখান থেকে কিছুটা দূরেই F2 তার বাচ্চাদের নিয়ে রয়েছে। তাকে এক ঝলক দেখার জন্য আমরা এখানেই অপেক্ষা করছি, আর এরকম অপেক্ষা করতে করতে হঠাৎ তার দেখা পেলাম, আর সে চলে এলো একদম জিপসির সামনে। F2-কে দেখতে দেখতেই সাফারির সময় শেষ হয়ে গেল, আর এখন আমরা জঙ্গল থেকে বাইরের পথে চলেছি। কিন্তু এবার হলো এক যাত্রায় পৃথক ফল। আমাদের একটা জিপসি F2-কে দেখতে পেল আর আরেকটা জিপসি পেল না। কি আর করা যাবে, বাঘ দেখাটা জঙ্গলে এই রকমই, ঠিক সময় ঠিক জায়গায় উপস্থিত না হলে হয় না। তোর শুধু একটাই ভুল হয়েছে, যদি আরো যদি জুম আউট করে দিতে পারতিস, একটু জুম থেকে। না না, ও এক্সাইটমেন্টটা না পুরো জুম। আর ও তো আর বাঘ না না ভুলে গেছি, আমি দেখছি বাঘটা আসছে এরকম। আর বাঘ কি করেছে, বাঘ সোজা এসে আবার আমাদের জিপসির পেছন দিয়ে বেরিয়েছে, সবার আগে সামনে ও দেখে এরকম করে দেখছি। হ্যাঁ, আজ সারাদিন বাঘ দেখতেই পাইনি। ওটা বাঘ খুব ভালো ছিল, যতটুকু আমি দেখতে পেলাম কালারটা খুব ভালো ছিল। না না, F2 দেখতে সুন্দর। না না, কালকের বাঘটা দারুণ ফর্সা ছিল। আগের দিনের বাঘটা অ্যানিমিয়া ছিল, একটু ফ্যাকাশে টাইপের। হ্যাঁ, ওই ব্যাগটাই সত্যি, ওই বাঘটার উপর ভাইব্রেন্স, স্যাচুরেশন, টিন সব দিতে হবে। ভাবতে পারছিস একটা ক্লিক করতে পারেনি। বাঘ দেখতে পাওয়া না পাওয়া নিয়ে খানিকক্ষণ আলোচনা সেরে এবার আমরা ধরছি হোমস্টের পথ। এখান থেকে যেতে বেশ খানিকটা সময় লাগবে। যতক্ষণে আমি হোমস্টেতে পৌঁছাচ্ছি ততক্ষণ আপনারা দেখে নিন যে লাস্ট টাইম ফেব্রুয়ারি মাসে আমি যখন গোথেনগাঁও এসছিলাম তখনকার F2 টাইগ্রেসের সাইটিংয়ের কিছু ফুটেজ। কি অসাধারণ না, সত্যি এক অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আর হোমস্টেতে পৌঁছেও গেছি, আর পৌঁছেই সেই সকালের বন্ধুকে আবার পেয়ে গেছি। একটা ব্যাপার তার সম্পূর্ণভাবে স্যারেন্ডার করা একটা ব্যাপার। আমি স্যারেন্ডার করি। আমরা কোথায় সারেন্ডার করেছি? তুমি করেছো জানি না, আমি তো করেছি। কি সারেন্ডার করেছো? একদম আমার ক্যামেরা সমাধি করে সমাধি না তো সমাধি তখন ওর দিয়া বোটের কাউকে একটা কি তাহলে লাগিয়ে দিয়ে যাবো কি সমাধি। তো তুই তো আসবি না বলেছিস। আমার আসবে, ও সব জায়গায় বলে, এরকম টিপেশ্বরেও বলেছিল। রুমে এসে ফ্রেশন আপ হতে না হতেই চলে এলো চা আর পাকোড়া। সবাই মিলে আড্ডা মারতে মারতে চা আর পাকোড়া শেষ করলাম। একটু বাদেই অবশ্য চলে এলো ডিনারের ডাক। আজকে আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম মাটন কারি আর রাইস, আর যারা রাইস খাবে না তাদের জন্য রুটি। মাটন কারিটা দারুণ করেছিল। তো চলুন ডিনার করে নিই, আর কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন বেশ টায়ার্ড। गुड मॉर्निंग, आज नेक्स्ट डे मॉर्निंग और अभी हम वापस जा रहे हैं। सभी को कोलैब करने तो सब रेडी हो गए, अभी ब्रेकफास्ट के लिए आ गए। এখন আমরা হায়দ্রাবাদের পথে বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্টের ভিডিও আর করা হয়নি, একে তো ছিল তাড়াহুড়ো, আর তার মধ্যে সুমনদার শরীরটা বেশ খারাপ। অনেকটা পথ এখন যেতে হবে। সুমনদাকে সুস্থভাবে হায়দ্রাবাদ পৌঁছানোটাই এখন আমাদের সবার মাথায় কাজ করছে।
সবাই বেশ চিন্তিত ওনার শরীর খারাপ নিয়ে। এখানে খুলবে না দোকানগুলো? আচ্ছা, এই জিনিসটাই মানে ওখানে তৈরি হচ্ছে, যেখানে তো রাস্তা ভেঙে ভুঙে কি সব করছে না, এগুলোই তৈরি হচ্ছে আমার মনে হয়, উলু ঝুলু এইসব। মানে এইটা আছে কিনা আমি খেয়াল করিনি, এইটা আছে। এখন আমরা একটা ব্রেক নিয়ে নিলাম। সুমনদা গাড়িতে ঘুমাচ্ছেন আর আমরা সবাই একটু রিফ্রেশ হয়ে নিচ্ছি। NH44 এর ধারে এই নতুন স্মার্ট ওয়েমেন অনলি ওয়াশরুমগুলো তৈরি হয়েছে, যার নাম উলু। দারুণ ইনফ্রাস্ট্রাকচার আর দারুণ মেনটেন্যান্স। ভিতরে ঢুকে আপনার মনেই হবে না যে এটা একটা ইন্ডিয়ান রোড সাইড ওয়াশরুম ফ্যাসিলিটি। আমার সত্যি রোড ট্রিপে খুব অসুবিধা হয়, আমি যেখানে সেখানে ওয়াশরুম ইউজই করতে পারি না, কারণ না হয় সেটা হাইজেনিক আর না হয় সেটা নিট অ্যান্ড ক্লিন। বাট এই ওয়াশরুমটা সত্যিই অন্যরকম। আর এই হলো এই ওয়াশরুমের কেয়ারটেকার, যিনি আমাকে বলছেন যে বলুন আমাদের ওয়াশরুমটা কেমন, একটু ফিডব্যাক দিন। বাট সত্যিই দারুণ। বাট আমরা ইন্ডিয়ান পাবলিক তো বেশি দিন কোনো ভালো জিনিসই মেনটেন করে রাখতে পারি না। हो गया हमारा टॉयलेट ब्रेक। ये स्मार्ट टॉयलेट ना मस्त था, नए भारत का स्मार्ट टॉयलेट बहुत अच्छा था। मैं तो पब्लिक टॉयलेट यूज ही नहीं करती हूँ, बट ये बहुत अच्छा था। তো বাস আমাদের ব্লু ব্রেক ডান। এখন আবার গাড়ির দিকে যাচ্ছি। এখন নেক্সট একটা টি ব্রেক হবে, দেখা যাক কোথায় হয়। একটু সাফেল হলো, লোকজন এই গাড়ি ওই গাড়ি, এবার যাচ্ছি। এবার আমরা নিয়ে নিয়েছি লাঞ্চ ব্রেক। ভেবেছিলাম চা কফি খাবো, বাট এখন ভাবলাম লাঞ্চই খেয়ে নিই, बिकॉज इट्स ऑलमोस्ट 1। तो अभी लंच ब्रेक ले रहे हैं और फिर यहाँ से सीधा निकलेंगे शाम को फिर चाय कॉफी। লাঞ্চে আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, যার যেটা খেতে মন হয়েছিল সে সেটাই অর্ডার করেছিল। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, জিরা রাইস, ডাল ফ্রাই, আলু জিরা। তার সাথে অর্ডার করেছিলাম কাজু মশলা, তন্দুরি রুটি আর বাটার চিকেন। বাটার নানও অর্ডার হয়েছিল। আমাদের মধ্যে শুধু সুমনদা খেলেন দই আর একটু স্যালাড, কারণ ওনার শরীরটা ঠিক এখনও ভালো লাগছে না। বাট আমরা সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া করলাম আর লাস্টে খেলাম একটু বাটার মিল্ক আর লস্যি, কারণ এখনও আমাদের অনেকটা পথ যাওয়া বাকি আর এর মধ্যে আর খিদে টিদে বলে ব্রেক নেওয়া যাবে না, কারণ এই রাস্তায় এমনিতেই খাবারের দোকান খুব কম আর যত ব্রেক নেব তত যেতে দেরি হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পথ চলা শুরু করলাম আর এখন অনেকটা পথ চলে এসেছি। বিকেল নেমে এসেছে, আকাশও বেশ মেঘলা। হায়দ্রাবাদ সিটিতে ঢুকতে আর এই 50-60 কিলোমিটার বাকি। তো সবাই মিলে একটা টি ব্রেক নিয়ে নিলাম। কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস খাবে? খাবে না? কোনো কোল্ড ড্রিঙ্কস নেই? আমি তাহলে সুমনদা কিছুই খাবে না বলছে। কোল্ড ড্রিঙ্কস তো নেই, শুধু সোডা, শুধু গলি সোডাই নাও। আমারও একটা গলি সোডা নাও। গলি সোডা কটা? দুটো গলি সোডা। তোমাদের দুটো তো ওখানে, আর তোমরা চা তো সবাই? তিনটে চা, তিনটে গলি সোডা। হ্যাঁ, তিনটে গলি সোডা। सरफू सोडा पियोगे? गोली सोडा? हाँ, 4 गोली सोडा। तुम ऐसे अलग अलग क्यों रह रहे हो? এত বাংলা শুনে নিয়েছে না ও, আর পারছে না আমাদের সাথে। हाँ, क्या बोला? देखो इसमें आसमान कितना सुंदर लग रहा है। চা আর গলি সোডা খেতে খেতে সবাই মিলে আরেকটু শেষবারের মতো আড্ডা মেরে নিলাম, কারণ আবার সবাই মিলে কবে এভাবে যাবার আরেকটা প্ল্যান হবে তার কোনো ঠিক নেই। এখন আমরা সবাই ঘরে ফেরার পথে। তো চলুন এই ভিডিওটাকেও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।